আসসালামু আলাইকুম। চ্যানেল 18 এর নিয়মিত খবরে স্বাগত জানাচ্ছি আমি ইউসুফ রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। গণভোটের আর বাকি 10 দিন, এখনো কাটেনি বিতর্ক আর বিভ্রান্তি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সংখ্যায় কম হলেও শিক্ষায় এগিয়ে নারী প্রার্থীরা। প্রতিদ্বন্দ্বীরা মানুষ হত্যা করে জয়ী হতে চাইছে, নাহিদ ইসলাম। অ্যাবস্টেইন বিতর্কের যুক্তরাজ্যের এক সাবেক মন্ত্রী পদত্যাগ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাষ্ট্র সংস্কার ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার পথে এবারে গণভোটকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন অনেকেই। জুলাই সনদের সংস্কার বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার নতুন একটি কাঠামোর সূচনা করতে চায় অন্তর্বর্তী সরকার। অথচ গণভোট অনুষ্ঠানে আর মাত্র 10 দিন বাকি থাকলেও এ নিয়ে বিতর্ক, সংশয় আর বিভ্রান্তি এখনো কাটেনি। বিস্তারিত প্রতিবেদনে। একটি ব্যালট পেপার হাতে নিয়ে একজন ভোটার দাঁড়িয়ে আছেন, হ্যাঁ দিবেন না না। কিন্তু প্রশ্নের ভেতরের প্রশ্নগুলো ঠিক কতটা পরিষ্কার? 4টি সাংবিধানিক সংস্কার একসঙ্গে পড়ে বোঝে সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। সচেতন ভোটারদের মাঝেও তৈরি হয়েছে ধোঁয়াশা। ভোট দিলে ঠিক কী বদলাবে, আর না দিলে কি থাকবে আগের মতোই। পর্যবেক্ষকরা বলছেন, গণভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রত্যাশিত মাত্রার সচেতনতা তৈরি হয়নি। সরকার হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালালেও নির্বাচন কমিশন সরকারি কর্মকর্তা কর্মচারীদের পক্ষ নেওয়া থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে। এতে নতুন করে প্রশ্ন উঠেছে, সরকার চাইলে প্রশাসন কেন পারবে না? একই সঙ্গে গণভোট পরবর্তী 180 দিনের সংসদের ভূমিকা নিয়েও ছড়িয়েছে নানা গুজব ও বিভ্রান্তি। রাজনৈতিক দলগুলোর ভিন্ন অবস্থানও বিতর্ক বাড়িয়েছে। শুরুতে জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে নাকি আলাদা, এই প্রশ্নেই তৈরি হয় মতভেদ। পরে হ্যাঁ ও না ভোট ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ ওঠে। বিএনপির কিছু নেতাকর্মীর বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভ্রান্তি আরও বাড়ে। শেষ পর্যন্ত দলটির শীর্ষ নেতৃত্ব হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিলেও সন্দেহ পুরোপুরি কাটেনি। এদিকে হ্যাঁ জিতলে অন্তর্বর্তী সরকার 6 মাস ক্ষমতায় থাকবে, এমন প্রচারণার কোনো ভিত্তি নেই বলে সরকার স্পষ্ট করেছে। নতুন সংসদ গঠনের পর থেকেই নির্বাচিত সরকার দায়িত্ব পালন করবে। পাশাপাশি সংবিধান সংস্কার প্রক্রিয়া চলবে। বিশেষজ্ঞদের মতে, গণভোটের প্রশ্নগুলো জটিল হওয়ার কারণেই এই অনিশ্চয়তা। 4টি প্রশ্নই সাংবিধানিক সংস্কার সংক্রান্ত, অথচ 48টি প্রস্তাবকে একসঙ্গে হ্যাঁ বা না বলার সুযোগ দেওয়া হয়েছে। এতে কেউ একটি বিষয়ে দ্বিমত পোষণ করলেও আলাদা মত প্রকাশের সুযোগ থাকছে না। রাজনীতিবিদদের ও গবেষকদের মতে আরও আগেই ব্যাপক জনসংযোগ ও ব্যাখ্যামূলক প্রচারণা দরকার ছিল। এখনও সময় আছে। জনগণকে স্পষ্টভাবে বোঝাতে হবে হ্যাঁ ভোট দিলে কী পরিবর্তন আসবে, আর না ভোট দিলে কি হবে না। বিশেষজ্ঞদের মতে, গণভোট শুধু একটি ভোট নয়, এটি রাষ্ট্র সংস্কারের দিক নির্দেশনা নির্ধারণের সুযোগ। এই সুযোগ কাজে লাগাতে হলে বিতর্ক নয়, প্রয়োজন স্পষ্টতা, আস্থা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার নারী প্রার্থী 78 জন। এর বাইরে একজন প্রার্থী হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধি। 2017 জন প্রার্থীর ভিড়ে নারী প্রার্থীর হার 4%-এরও কম। সংখ্যায় কম হলেও শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত অবস্থানে নারী প্রার্থীরা এগিয়ে। এটাই উঠে এসেছে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে। বিস্তারিত প্রতিবেদনে। নিজ নিজ নির্বাচনী এলাকায় ভোটারদের দরজায় দরজায় যাচ্ছেন নারী প্রার্থীরা। তাদের বেশিরভাগই তরুণ, কর্মজীবী ও উচ্চশিক্ষিত। 25 থেকে 39 বছর বয়সী নারী প্রার্থী সবচেয়ে বেশি। 78 জনের মধ্যে প্রায় 77% স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী। কর্মজীবী নারী প্রার্থীর হার 65%। ব্যবসায়ী, আইনজীবী, শিক্ষক, চিকিৎসক থেকে শুরু করে উদ্যোক্তা পর্যন্ত বিস্তৃত তাদের পরিচয়। তবে সংখ্যার হিসাবে নারী প্রার্থীর এই অংশগ্রহণ আগের নির্বাচনের তুলনায় কম। 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থী ছিলেন 101 জন। রাজনৈতিক দলগুলোর অনীহার ছবিও স্পষ্ট।
অন্তর্বর্তী সরকারের জুলাই সনদে ন্যূনতম ৫% নারী প্রার্থী মনোনয়নের কথা থাকলেও বড় দলগুলোর অনেকেই তা মানেনি। ৩০টি দল এবার কোনো নারীকে মনোনয়নই দেয়নি। নারী প্রার্থীরা বলছেন ভোটারদের মনোভাব ধীরে ধীরে বদলাচ্ছে। অনেক এলাকায় ভোটাররা নারী প্রার্থী পেয়ে গর্ববোধ করছেন। তবে একই সাথে আছে বাস্তব চ্যালেঞ্জ, ব্যানার ছেঁড়া, অফিস ভাঙচুর, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আর কোথাও কোথাও প্রকাশ্য নারী বিদ্বেষ। রাজধানী ঢাকায় ২০টি আসনের মধ্যে ১৩টিতে নারী প্রার্থী রয়েছেন। তাদের বড় অংশই উচ্চশিক্ষিত ও কর্মজীবী। স্বতন্ত্র নারী প্রার্থীরাও আশাবাদী। কেউ কেউ আগের নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার মাঠে নেমেছেন। এবারের নির্বাচনে একটি ব্যতিক্রমী দিক হল হিজড়া জনগোষ্ঠীর একজন প্রার্থী। তিনি বলছেন, পরিবেশ ভালো লাগলেও পেশিশক্তি ও সংঘাতের আশঙ্কা তাকে ভাবিয়ে তুলছে। বিশেষজ্ঞরা মনে করছেন, নারী প্রার্থীরা যোগ্যতা ও দক্ষতায় পিছিয়ে নন, কিন্তু রাজনৈতিক দলগুলো নারীর নেতৃত্ব বিকাশে এখনও আন্তরিক নয়। সংরক্ষিত আসনের উপর নির্ভর না করে সাধারণ আসনে নারীদের মনোনয়ন ও ক্ষমতায়ন নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন তারা। ঢাকা ১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও লাশের রাজনীতি শুরু হয়েছে। প্রতিদ্বন্দ্বীরা মানুষ হত্যা করে জয়ী হতে চাচ্ছেন। রামপুরার গণসংযোগকালে নাহিদ আরও বলেন, আওয়ামী লীগ আমলে দেখা অনিয়ম ফেরত এসেছে। বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের দ্বৈত নাগরিকত্ব বিষয়ে তিনি বলেছেন, আইন লঙ্ঘন মেনে নেওয়া হবে না, এই কারণে তারা আদালতে গিয়েছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ পুনর্গঠনে নারীদের বাদ দিয়ে এগোনো সম্ভব নয়। খুলনার খালিশপুর এক সমাবেশে তিনি বলেন, বিদায়ী সরকারের আমলে মানুষ ভোট ও মত প্রকাশের অধিকার হারিয়েছিল। নারীদের ঘরবন্দি করার রাজনীতি দেশের অগ্রগতি বাধা বলেও মন্তব্য করেন তারেক। বিএনপি সরকার গঠন করলে নারী নেতৃত্ব, কর্মসংস্থান ও কৃষিখাতে অগ্রাধিকার দিয়ে দেশ পুনর্গঠনের অঙ্গীকার করেন তিনি। ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় একটি যাত্রীবাহী বাসে অন্তত ১২ জন নিহত হয়েছেন, আরও ১৫ জন আহত হয়েছেন। একই সময় জাপোরিজিয়ার একটি প্রসূতি হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা হামলাকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধের প্রমাণ বলে অভিহিত করেছেন। চলতি সপ্তাহে আবুধাবিতে ত্রিপক্ষীয় শান্তি আলোচনার দ্বিতীয় ধাপ শুরু হবে, যেখানে দখলকৃত ভূখণ্ড এবং বিদ্যুৎ কেন্দ্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবাকে আলটিমেটাম দিয়েছেন। তিনি জানিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তিতে না আসলে কিউবা মানবিক বিপর্যয়ের মুখে পড়বে। ট্রাম্পের নির্বাহী আদেশে কিউবায় তেল রপ্তানি করা দেশগুলোর উপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। তিনি আশা করছেন, কিউবা শীঘ্রই সমঝোতায় আসবে। এর আগে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে। জেফ্রি এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ঘিরে নতুন বিতর্কের জেরে এবার লেবার পার্টির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী লর্ড পিটার ম্যান্ডেলসন। নথিতে দেখা গেছে, ২০০৩ ও ২০০৪ সালে অ্যাপস্টেইন ৩ দফায় $২৫,০০০ করে তাকে দিয়েছিলেন। লর্ড ম্যান্ডেলসন এসব তথ্য মিথ্যা দাবি করেন, তবে নাম ওঠায় দুঃখ প্রকাশ করেছেন। পদত্যাগের মাধ্যমে তিনি দলকে আর কোনো বিব্রতকর অবস্থায় ফেলতে চাচ্ছেন না। নোয়াখালীর হাতিয়ায় সি ট্রাক ব্যবসায়ীদের হুমকির কারণে সদ্য উদ্বোধিত ফেরি মহানন্দা চলাচল বন্ধ রাখা হয়েছে। ফেরি মাস্টার জানান, নিরাপত্তার কারণে সোমবার সকাল থেকে ফেরি বন্ধ রাখা হয়েছে। একদিকে ২ ঘাটে যানবাহন আটকা পড়েছে, অন্যদিকে স্থানীয়রা দ্রুত সমস্যার সমাধান চাচ্ছেন। পুলিশ ও প্রশাসন হুমকিদাতাকে খুঁজছে এবং ফেরি চলাচলের জন্য বলা হয়েছে। সমস্যার সমাধানে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। হলিউড সুপারস্টার টম ক্রুজ নিরাপত্তা সংকটের কারণে নাইটস ব্রিজে বিলাসবহুল পেন্ট হাউস ছেড়ে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। ব্রিটিশ গণমাধ্যম জানায়, ৩,৫০,০০,০০০ মূল্যের অ্যাপার্টমেন্টে ভবনের নিচে অবস্থিত একটি বিলাসবহুল ঘড়ির দোকানে সম্প্রতি সশস্ত্র ডাকাতি সংঘটিত হয়। এই ঘটনার পর থেকেই ক্রুজ সেখানে নিরাপদ বোধ করেননি। পেন্ট হাউস খালি করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ক্রুজ দীর্ঘদিন নিভৃত জীবনযাপন করলেও এবার নিরাপত্তার কারণে চলে যেতে বাধ্য হয়েছেন। সাফ নারী অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ফাইনালের পথে বাংলাদেশ। নেপালের পোখারা স্টেডিয়ামে তারা ভারতকে ২-০ গোলে হারিয়েছে। প্রথম গোল করেছেন অর্পিতা বিশ্বাস। দ্বিতীয় গোল এসেছে আলপি আক্তার নিখুঁত প্লেসিংয়ে। বাংলাদেশের কিপার ইয়ারজান বেগমও দায়িত্বশীল পারফরমেন্স দেখিয়েছেন। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে বুধবার স্বাগতিক নেপালের বিপক্ষে নামবে বাংলাদেশ।
যা তাদের চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ হবে। এই ছিল চ্যানেল 18 এর আজকের খবর। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আগামীকালের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। চ্যানেল 18 সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।